সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান, আর আমাদের সঙ্গে আজকে আছেন, আগেই পরিচয় করিয়ে দিয়েছি, বাংলাদেশের সাবেক অধিনায়ক, সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের স্টুডিওতে। দর্শক, খালেদ মাহমুদ সুজনের সাথে কথা বলবো ক্রিকেটের সাম্প্রতিক নানা বিষয় নিয়ে। আপনারাও চাইলে অংশ নিতে পারবেন আমাদের আয়োজনে, ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। প্রথমেই জানতে চাই খালেদ মাহমুদ সুজন, আপনি কি ক্রিকেট থেকে একটু দূরে কিনা? মানে আমরা ক্রিকেটীয় কোনো কার্যক্রমে আপনাকে দেখছি না। না, ক্রিকেট থেকে এক ফুটার জন্য দূরে না। কোচিং করাচ্ছি, কাজ করছি রাজশাহীতে, ঢাকায় কাজ করছি। সুতরাং ক্রিকেট থেকে দূরে না, ক্রিকেট পলিটিক্স থেকে দূরে। আচ্ছা, ক্রিকেট পলিটিক্স থেকে দূরে। আমরা পলিটিক্সের আলোচনায় আসবো। কোচিংয়েও কি একটু আপনি মানে ব্যাক সাইডে চলে গিয়েছেন কিনা সেটাও একটু জানার প্রশ্ন, যে শীর্ষ পর্যায়ে কিংবা শীর্ষ ইয়ে থেকে আপনাকে দেখছি না, মানে এটা আমার ব্যক্তিগতই প্রশ্ন। না, মানে শীর্ষ পর্যায়ে বলতে আমি তো শীর্ষ পর্যায়ে খুব কমই কাজ করেছি ওইভাবে বলতে গেলে। মানে বিপিএল, প্রিমিয়ার লিগ আপনি যদি এগুলো বলেন তাহলে আমি রেগুলার করছি। আর আমি একাডেমি ভিত্তিক কোচিংটা আমি করাই। আর ন্যাশনাল লেভেলে তো আমি ইন্টেরিয়াম 2বার হেড করছিলাম বিসিবির। এছাড়া যেহেতু আমি বিসিবির ডিরেক্টর ছিলাম, ওইভাবে তো আমি মানে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারিনি। বাট ফিউচারে যদি সেই সুযোগ থাকে অ্যাপ্লাই করব। আচ্ছা, আর এমনিতে আমরা আপনার কিছু বক্তব্য গত কয়েকদিন শুনছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা মূল ধারার মিডিয়াতে, যে আপনি একটু অফেন্ডেড হয়েছেন যে লেভেল 3 কোচিং কোর্স হয়েছে বাংলাদেশে, সেখানে আপনি আমন্ত্রণ পাননি। লেভেল 3 কোচিং করতে আমি লেভেল 3 করেছি অনেক আগে, যেটা একটা স্পেশাল ব্যাটিং কোচ ছিল। হয়তো সেখানে আমাকে ডাকতেও পারতো, যেহেতু আমি বাংলাদেশের প্রথম ব্যাচে লেভেল 3 কোচ। হ্যাঁ, সেটা আমি একটা ইনভিটেশন পাওয়ার যোগ্য বলে আমি মনে করছিলাম নিজেকে। তো এটা আমি জানতাম না, ইনফ্যাক্ট হওয়ার পর আমি জানি যে এখানে অনেক সবাই যারা করেছে তারা অনেক নবীন বা নতুন, বা ঠিক আছে সবাই প্রয়োজন আছে। বাট মানে আমাদের যারা আমরা বোর্ডের আন্ডারে লেভেল 3 করেছি বা কোচিং যারা রেগুলার করাচ্ছি, তাদেরকে একটা ইনভিটেশন করাটা আমার মনে হয় না খুব একটা ভুল ছিল। বাট ঠিক আছে, ইটস ওকে। মানে মনে হয়েছে যে আমার প্রয়োজন নাই, তো ইনভিটেশন হয়নি এই জন্যই। আচ্ছা, এমনিতে বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, তার আন্ডারেও আপনি খেলেছেন, একসাথে ক্রিকেট খেলেছেন ইন্টারন্যাশনাল। তার সাথে কি মানে কথা হয়েছে কিনা কোনো বিষয় নিয়ে, তিনি আসার পর ক্রিকেটীয় বিষয়, ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনার বিষয়ে? না, বুলবুলের সাথে আসলে কোনো যোগাযোগই হয়নি। বুলবুল খুব ব্যস্ত আছেন মনে হয়, ডেফিনেটলি। ওনার একটা শর্ট টার্ম পিরিয়ড ছিল, 3 মাসের একটা মানে ছোট একটা টি20 খেলতে এসেছিলেন। তো ডেফিনেটলি ওই সময়টা ওনার বিজি থাকার কথা। তো ওইটা থেকে তো সরে গিয়ে এখন ইলেকশনের লম্বা ইনিংস টেস্ট ম্যাচ খেলতে আবার যাচ্ছেন। তো এখন আরও ব্যস্ত হয়ে যাচ্ছেন যেহেতু ইলেকশন সামনে। সুতরাং হয়তোবা সময় পাইনি আমার সাথে যোগাযোগ করার, সেটার জন্য আমি চেষ্টা করেছিলাম যোগাযোগ করার, বাট ফোন করে ওনাকে পাইনি। ওনাকে একটা SMS-ও করেছিলাম 26শে মে, ইফ আই এম নট রং, আমার মোবাইলে আছে যেটা, সেটার উত্তর উনি দেননি। সুতরাং এটা হয়তো উনি বিজি, তো আমার মেসেজটা ওনার কাছে ইম্পর্টেন্ট ছিল না আসলে। ইলেকশনের ব্যস্ততার কথা আপনি নিজে বললেন, পলিটিক্স থেকে দূরে আছেন আপনি বললেন। পলিটিক্স থেকে কি আসলে দূরে থেকে কি ভালো আছেন? মানে ক্রিকেট বোর্ডে ছিলেন, এইবারের নির্বাচনটা আবার আপনি কোনোভাবেই সম্পৃক্ত না, এমনকি কাউন্সিলরও না। সেটাও একটু আমার প্রশ্ন, যে বাংলাদেশের 10 জন সাবেক ক্যাপ্টেন কোনো না কোনোভাবে এই নির্বাচনে কাউন্সিলর হয়েছেন। আমি দেখলাম কালকে হিসাব মিলিয়ে, এক্স ক্রিকেটারের সংখ্যা মিলালেও আরও বেশি অনেক। আপনি এবার কাউন্সিলর হননি নাকি হতে চাননি? হতে চাইনি, হওয়ার কোনো সমস্যা ছিল না। আমাদের অনেকগুলো ক্লাবই ছিল, হতে পারতাম। হয়তো আমি ক্যাটাগরি সি থেকে হয়তো বা তারা বিবেচনা করেনি আমাকে হয়তো বা, বাট ক্লাব লেভেল থেকে ক্যাটাগরি বি থেকে আমি হয়তো হতেই পারতাম। বাট আমি হতে চাইনি আসলে। ছিলাম তো, এমন না যে আমি সার্ভ করি নাই বাংলাদেশ ক্রিকেটকে। তো আমি চেষ্টা করেছি আমার ডেডিকেশনের সাথে কাজ করতে। বাট এখন মনে হচ্ছে না, মানে নতুনরা আসুক, কাজ করুক, তাদেরও একটা, সবাই তো আসলে বাইরে থেকে অনেক মন্তব্য করা যায়, যখন আপনি ভিতরে যাবেন তখন এটা, এখন আমাদের মন্তব্য করার সময় আসছে আসলে। আমরা তো এই 12 বছর অনেক মন্তব্যের শিকার হয়েছি, ভুল করেছি। ভুল আমরা অবশ্যই করেছি, আমি বলছি না যে সবই আমরা সঠিক করেছি। কাজ করতে গেলে ভুল হবে, ঠিক হবে, এটাই নিয়ম। বাট আমাদের সাকসেসটার কথা কোনো সময় কেউ বলে না, ভুলটার কথাই বেশি বলে। কিন্তু ভুলটা ঠিকমতো বলতে পারে না আসলে, প্রমাণটা দিয়ে দিতে পারে না, খালি ভুল বলতে পারে যে এটা করেছে ওইটা করেছে, কিন্তু কোনো প্রমাণ নাই কিন্তু, ঠিক না? কিন্তু আমি কিন্তু বলি যে আমি প্রমাণ দিয়েছি ভালো কিছু করার। আমি যে ডিপার্টমেন্ট নিয়ে কাজ করেছি সেই ডিপার্টমেন্টে কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দ্য সাকসেসফুল ডিপার্টমেন্ট, আমি বলতেই পারি। মানে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর আমি। কেন? আমি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হচ্ছে আন্ডার-19, 2টা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হচ্ছে আন্ডার-19। সুতরাং আমার হাতে অনেক সাকসেস আছে, আমি এটার সাথে ছিলাম, এই পুরো জার্নিটার সাথেই আমি ছিলাম। হ্যাঁ, সুতরাং আমার মনে হয় যে নতুনরা আসুক, তারাও কাজ করুক, তখন বুঝবে যে আসলে বলে না যে হট সিট ইজ অলওয়েজ আ হট সিট, ইটস নট ইজি। মানে when you take a decision, it might be go wrong, might be go good for you, but এন্ড অফ দ্য ডে আপনি বাংলাদেশ ক্রিকেটে যদি ভালো কিছু করছেন নাকি, আপনার নিয়ত ঠিক আছে কিনা, আপনি চেষ্টা করছেন কি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং বাইরে থেকে কথা বলাটা খুব ইজি। তো লেটস সি যে তারা এখন ভিতরে গিয়ে কতটুকু করতে পারে। আপনি বাইরে থেকে কি দেখছেন গত 1 বছর? গত 1 বছরে তো যাই দেখেছি না দেখেছি, গত 1 মাস বা 15-20 দিনে যা দেখছি সেটা তো আসলে কোনো সময় কাম্য ছিল না।
মানে মানে আমার আমি কালকে মিটুবে একটা কথা বলছিলাম 40 বছর ধরে এত খারাপ কিছু দেখেননি। তা আমারও আমি মিঠুয়ার সাথে একমত। আসলে আমি এত বছর ধরেন আমি তো 83-84 আমি প্রথম ক্রিকেট খেলা শুরু করি সেকেন্ড ডিভিশনের মাধ্যমে। আমার বড় ভাইও যেহেতু ক্রিকেট খেলতেন বা আমাদের ক্রিকেটের সাথে একটা চর্চা ছিলেন, ঠিক না? মানে যেহেতু ঢাকার ছেলে, ঢাকায় বড় হয়েছি, আশরাফুল ভাইদের সাথে যাওয়া আসা, আশরাফুল আমাদের ফ্যামিলি রিলেটিভ, আশরাফুল ভাই আমাদের, তো ওনার বাসায় যাওয়া, ইমরান খানের সাথে দেখা করো ওনার বাসায় গিয়ে, তো সেই ছোটোবেলায় আই এম টকিং অ্যাবাউট ওয়েন আই ওয়াজ, আমার মনে হয় 6-7 বছর আমার বয়স যখন, ঠিক না? তো ক্রিকেটের তো পলিটিক্স, ক্রিকেট কালচার বাংলাদেশে বেড়ে উঠেছি, আগে বেড়ে উঠেছি, দেখেছি অনেক কিছুই, বাট এরকম দেখিনি আসলে, ঠিক না? যে মানে 17 তারিখ পর্যন্ত একটা ডেট থাকে কাউন্সিলরশিপ জমা দেওয়ার, ফর্ম চলে গেছে, ফর্মগুলো ফিরে এসছে, কাউন্সিলরের নাম সব ফিরে আসছে, যেটা যেদিনকে 17 তারিখ বন্ধ হয়ে যাওয়ার কথা তারপরের দিন বিসিবি প্রেসিডেন্ট 18 তারিখে একটা চিঠি পাঠালেন যে না, এই কাউন্সিলর হবে না, আপনারা অন্য কাউন্সিলর পাঠান। তো এটা তো একটা বিরাট অফেন্ড একটা ব্যাপার। আপনি এটা যদি 16 তারিখেও প্রেসিডেন্ট স্যার চিঠি বলতেন না, এই চিঠি যেটা কারণ তখনও 17 তারিখের ডেট ছিল, বাট আপনি ফর্ম আবার পাঠালেন, সেটাও তো যুক্তিসঙ্গত না, ঠিক না? আপনি আবেদন যে ফর্মটা আছে, তো এটা এত চিপ হবে কেন যে একবার চলে গিয়ে ফিরে এসে আবার নতুন করে দিতে হবে, এবং ওই আবেদনকারীরা মানে যারা কাউন্সিলর হিসেবে দিয়েছিলেন তাদেরটা বাতিল, হ্যাঁ তাদের বাতিল করা, এটা তো একটা মানে আমি মনে করি যে এটা কতটুকু সঠিক, মানে আমি জানি না ওখানে কে এসেছিলেন বা পরে কারা আসলেন, বাট আমার কথা এটা তো সঠিক না। তারপর আপনি 17 তারিখেরটা 19 তারিখ করলেন, 19 তারিখেরটা 22 তারিখ, মানে তার মানে কি আপনি আপনার জিনিস গুছাতে পারছেন না বলেই তো আপনি প্রতিদিন পিছাচ্ছেন। মানে আপনি চাচ্ছেন সব জিনিসটাকে আমার আওতাভুক্ত করে তারপর এটাকে সিল গালা মারতে হবে। তা আপনি তো অলরেডি ইলেকশন করে ফেলেছেন, যে বাই সিলেকশন ইউ ডু দ্য ইলেকশন। হ্যাঁ, তো আপনি খামাখাতে এই লোক দেখার ইলেকশন কেন করতে যাচ্ছেন 6 তারিখে? মানে এটা তো ওয়েস্ট অফ মানুষকে আসলে। এবং আপনি যে ক্লাবগুলো থেকে 15টা যে ফর্ম পাঠিয়েছিলেন, আপনি যে জানবেন যে এদেরকে আমরা এখন আপনি বলছেন যে এটা নির্বাচন কমিশন করেছেন। হুই নির্বাচন কমিশন কিভাবে জানবেন এইসব ব্যাপারে? এটা তো বোর্ডের এখতিয়ারভুক্ত, বোর্ড বলেছেন না এরা করতে পারবে, আপনি ফর্ম পাঠিয়েছেন। আপনি এখানে অনেক, যেমন এখানে মিজান ভাই আছেন বরিশাল, ফরচুন বরিশাল, উনি গত বিপিএল এ 2বার চ্যাম্পিয়ন, রাইট? উনি তো এখন একটা মানহানি মামলা করতেই পারেন বিসিবির এগেনস্টে, যে ফর্ম পাঠানোর তাহলে কি দরকার ছিল আমার ক্লাবে? উনি যে গুলশানের কাউন্সিলর, ওনাকে কেন ফর্মটা পাঠালো না তাহলে? তা আপনি যে ডাবল স্ট্যান্ড বারবার নিচ্ছেন, এইটা কি সারা দেশের মানুষ বুঝতে পারছে না নাকি আমি জানি না, যে ইটস অলরেডি ইলেক্টেড, মানে ইলেকশন হয়ে গেছে, এখন চালি একটা মানে মানে কি বলবো, প্রক্রিয়াটা করা সম্পন্ন বাকি, আনুষ্ঠানিকতা। মানে এই যে আপনি করলেন, যারা কাউন্সিলর হিসাবে আসলেন তারা কারা আসলে? আপনি তো, আমার মনে হয় যে বিসিবির উচিত সেটাও তাদেরকে করা, যে তাদের কি আছে, তারা ক্রিকেটের সাথে জড়িত, ক্রিকেটকে তারা সার্ভ করেছে, কয়জন কাউন্সিলর ক্রিকেটকে সার্ভ করে, এটাও কিন্তু বলা উচিত আসলে। তাদের যোগ্যতাটা কি? যেন আপনি যোগ্যতা আছে বলেছিলেন সাবেক সংগঠক এবং সাবেক খেলোয়াড়দেরকে, মানে ক্যাটাগরি এ কথা যদি আমি বলি, জেলা বিভাগে, তাদের এখানে কাউন্সিলর কি কেউ সাবেক সংগঠক, মানে কারেন্ট সংগঠক বা সাবেক, যেটা হোক সংগঠক কিংবা সাবেক খেলোয়াড় আছে কিনা? আমার খুব জানতে ইচ্ছা করে এরা কারা আসলে। তা আমার কথা হচ্ছে যে যদি আপনি এইভাবে, এই লিস্টের বেশিরভাগ কে চিনেন না? না, চিনি না। তো আমার না চেনাটা খুবই মানে মানে আমি চিনি না, মানে আমি যেহেতু জেলায় যাই, খেলা জানি, আমি সবাই মোটামুটি চিনি, বাট হয়তো আমারও ভুল হতে পারে, হয়তো বা নামে চিন্তাছি না, এরকম হতে পারে, বাট এই জন্য আমি নামে চিনছি না বলে আমি বলছি যে চেহারা দিয়ে দিলে সবার জন্য ইজি হয়ে যেত, যে এই বরিশালের কে কাউন্সিলর হলো কিংবা ঝালকাঠিতে কে কাউন্সিলর, আমাদের চেহারা দেখলে আমরা তো বলতাম যে ক্রিকেটের সাথে জড়িত কিন্তু। তা আপনি আপনি বলছেন স্পোর্টসকে আপনি রাজনীতির বাইরে রাখবেন, আপনি বলছেন স্পোর্টসকে আপনি ঢেলে সাজাবেন, আপনি বলছেন বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের অনেক জায়গা রয়েছে বাকি আছে, তো এইভাবে করলে কি বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন হচ্ছে? আপনি এরা কিভাবে বাংলাদেশ ক্রিকেট সার্ভ করবে আমাকে বুঝান। একটা কাউন্সিলর কি মানে আপনি জাস্ট কাউন্সিলরের জন্য কাউন্সিলর? জি, মানে এটা তো একটা কাউন্সিলরের জন্য কাউন্সিলর, আপনি যাকে ধরে কাউন্সিলর বানাতে পারেন না। কিন্তু এটা তো জেলা বিভাগেরটা আপনি নিয়ন্ত্রণের কথা বলেন, ক্লাবেও কি তেমন নিয়ন্ত্রণ হয়েছে? ওই 15টার কথাও বলেছেন আপনি, বাকিগুলোতেও তো আসলে ক্লাবগুলোই দিতে পেরেছে নাকি সেটাও পারেনি? আপনার কি মনে হয় ওই 15টা বাদে বাকি ক্লাবগুলো তো তার কাউন্সিলর তো অবশ্যই, এখন আমি যেমন ক্লাবের প্রেসিডেন্ট, রাইট, আর আমি কাউন্সিলর দিব কাকে? যে আমার ক্লাবকে কন্ট্রিবিউট করে। জি, কাউন্সিলর কাকে দেয়? তা আমি তো একজন কাউন্সিলর দিব না যে আমার তো এন্ড অফ দ্য ডে আমার ক্লাবকে চালাতে হবে। একটা ক্লাবের যে বাজেট থাকে, আপনার একটা সেকেন্ড ডিভিশনের ক্লাবের বাজেট থাকে এখন 30-35 লাখ টাকা। আপনি যদি ওইভাবে চিন্তা করেন 30-35 লাখ টাকা বছরে মানে উঠানো, এটা কিভাবে উঠবে? আমাদের ক্লাবগুলো কি মানে প্রফেশনাল না, এইভাবে চান্দা মানে মানুষের কন্ট্রিবিউশনে ক্লাব চলে। আপনি তো এটা আজকে থেকে না, এটা স্বাধীনোত্তর এইভাবেই ক্লাব চলে আসছে। তা আপনি এটার জন্য তো কোনো প্রক্রিয়া তৈরি করেননি না। আজকে যদি কাউন্সিলরশিপ আপনি কেড়ে নেন, তাহলে 15টা ক্লাব নেক্সট ইয়ার কি খেলবে?
তাদের টাকা দিবে কি, ফিনান্স করে প্লেয়াররা। আলটিমেটলি আপনি কাতে ঠকাচ্ছেন মেন স্টেক হোল্ডারদের। আপনি যে এই 15 ক্লাবে 20টা করে প্লেয়ারও যদি আমি ধরি, 300 প্লেয়ার প্লাস এদের কোচরা, ম্যানেজমেন্ট, তারা যে পেমেন্ট পাবে না, তা আপনি কার পেটে ছুরি মারতেছেন আসলে? তার মানে এই কাউন্সিলরশিপ না পেলে কিংবা নির্বাচনে অংশ না নিতে পারলে তারা খেলতেই পারবে না, এটা আপনি কিভাবে খেলবে ভাই? আপনি একটা ক্লাব চালাতে 30-35 লাখ টাকা কে দিবে? ক্লাবটা টাকাটা কে দিবে আসলে? তা আপনি তো আপনার নিজের স্বার্থ উদ্ধারের জন্য, আপনি প্রেসিডেন্ট হওয়ার জন্য বা আপনি বোর্ড ডিরেক্টর হওয়ার জন্য আপনি কি করছেন? আপনি প্লেয়ারদের পিঠে ছুরি মারছেন আপনি। কারণ এই ছেলেগুলো যে 300 ছেলে, আপাতত 300 ছেলে, এই 15টা ক্লাব যদি কাউন্সিলরশিপ না পায়, এরপর যদি আরও অ্যাকশনে যায় ক্লাবগুলো, যে বললো যে আমরা আরও 50টা ক্লাব খেলবো না, তখন তো বাংলাদেশ ক্রিকেটই বন্ধ হয়ে যাবে। তা আপনি কোথায় নিয়ে যাচ্ছেন ক্রিকেটটাকে, আপনি একবার বুঝে দেখেন। তা মানে এরকম শঙ্কা আছে? অবশ্যই, আমি তো সেটাই মনে করি। আপনি বাংলাদেশ ক্রিকেটকে এত বছর কারা বাঁচিয়ে রেখেছে? ক্লাবগুলাই তো। আপনি বলতে পারেন অনেকভাবে অনেক কিছু আছে, মাঠে গন্ডগোল হয়, এই হয়, সে এন্ড অফ দ্য ডে কিন্তু এত বছর ধরে প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন চলছে, কতগুলো ক্লাব। এই ক্লাবগুলোকে যে পৃষ্ঠপোষকতা করা যারা করে, তো তাদের তো রাইটস আছেই। আমি 76টা ক্লাব ক্রিকেট বোর্ডের আমি 4 বছর আগে থেকে একটা ক্লাবকে আমি কন্ট্রিবিউট করছি টু বিকাম এ কাউন্সিলর, এবং 4 বছর কন্ট্রিবিউশন করার পর আমি হঠাৎ করে একটা চিঠি পেলাম যে আমি কাউন্সিলর না। এটা কি ধরনের ফান? এটা তো একটা মস্করা চলতেছে একদম রীতিমতো আসলে। আপনি একটু আগে বলছিলেন যে গত 40 বছরে আপনি মিঠু ভাইয়ের সাথে একমত হয়ে বলছেন যে আপনি দেখেননি এরকম নির্বাচনে এরকম। আমি মিঠু ভাইয়ের এক্সপেরিয়েন্স, আমি তো একটু কম সময়ে কথা বলবো, একটু কমই ধরলেন, কিন্তু আমার প্রশ্ন যে গত 40 বছরে কি আসলে নির্বাচনই তো হয়েছে খুব কম, সব সময় তো এক পেশে হতো। এবার তো তাও আমরা দুটো পক্ষকে প্রকাশ্যে দেখছি, দুজন সভাপতি প্রার্থীর কথা শুনতে পাচ্ছি। সেই জায়গাটাই কি আপনি প্রতিদ্বন্দ্বিতা দেখেন? আমি দেখেন, আমি কথাটা বলছি যে আমরা গত 5ই আগস্টের কথাই যদি আমরা বলি, একটা নতুন দেশ হলো, স্বাধীনতা পেলাম আমরা, এই কথাগুলোই তো আসছিল, সংস্কারের কথা আসছিল, আমরা নতুন বাংলাদেশের পথে হাঁটবো, একটা তরুণ বাংলাদেশের কথা তৈরি করবো, এই তো। তো আমরা তো সেই আগের মতনই করছি তাহলে। তো আমরা নতুনটা কোথায় হইলাম? আগেও ভুল হয়েছে, এখনো সেই ভুলটা। আগের যে ভুলটা হয়েছে সেটা হয়েছে যে আপনি একটা জিনিস দেখেন, বাংলাদেশের কোন কোনায় পলিটিক্স নাই। একটা মুদির দোকানে চা খেতে গেলেও পলিটিক্স লাগে, কিন্তু তা আপনাকে এটা মানতে হবে। আপনি দেশের খুবই, আপনি প্র্যাকটিক্যাল কথা বলেন, আপনি যদি বলতে চান আপনি প্র্যাকটিক্যাল কথা বলেন, বাংলাদেশের পলিটিক্স কোথায় নাই? তো গত 15 বছর 17 বছর আওয়ামী লীগ সরকার দেশ শাসন করেছেন, তাদের সময় বিসিবি চলেছে, তারা ওইভাবে বিসিবিকে ইয়ে করেছে, তাদের কাউন্সিলর, তাদের মধ্যে একটা ইলেকশন হয়েছে, যেভাবে হোক ইলেকশন হয়েছে, সিলেকশন হয়েছে, কিন্তু এখন তো সেটা নাই না। এখন তো আওয়ামী লীগ সরকারও নাই, বিএনপি সরকারও নাই, জামাতও নাই, মানে জাতীয় পার্টিও নাই, কেউ নাই। এখন তো একটা তত্ত্ব ব্যবসা করছে। এই সময় তাহলে এরকম হচ্ছে কেন? তাহলে আমরা কোথায় আছি? তার মানে আপনি বলছেন পরিবর্তনের কিছুই হয়নি? কিছুই হয়নি। ফিরবো আপনার কাছে। দর্শক আছেন একজন, আপনার কাছেই প্রশ্ন করতে চান নিশ্চয়ই, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম, আমি রাজশাহী থেকে মোহাম্মদ হাসিবুল ইসলাম বলছি। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আজকে বাংলাদেশ দলের একাদশটা কেমন হওয়া উচিত? জি, যেমন ওপেনিং এ তানজিদ তামিম নাকি ইমন খেলবে যদি লিটন দাস খেলে, আর মানে সব মিলে একাদশটা কেমন হবে, এই বিষয়ে একটু আলোচনা করলে। ধন্যবাদ আপনাকে। আমরা এশিয়া কাপ নিয়ে কথা বলার সময় পাচ্ছি না, আমরা বলবো, অবশ্যই সেই কথাটা বলতে চাই। আপনি কি তাহলে, যদি আমি সরাসরি প্রশ্ন করি, আমিনুল ইসলাম বুলবুল একদিকে, তামিম ইকবাল একদিকে, আপনি কাকে সমর্থন দিচ্ছেন? আপনি যেহেতু ক্লাবের সাথে সম্পৃক্ত, তামিম ইকবালও ক্লাব থেকে এসেছে। 5 আগস্টের পর তো আপনারা তরুণদেরই কাচ্ছেন, আমি তরুণদের পক্ষেই, তার মানে তামিম ইকবালের পক্ষেই। আচ্ছা, মানে এটার কোনো কারণ আছে? মানে আমি যদি যোগ্যতা এবং সাংগঠনিক দক্ষতা। বুলবুল ভাই কিন্তু মানে ডেফিনেটলি অনেক এক্সপিরিয়েন্স, সাংগঠনিকভাবে না। বুলবুল ভাই কিন্তু আইসিসিতে সংগঠন করেন, বুলবুল ভাই কিন্তু আইসিসিতে জব করেছেন, উনি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছেন, উনি ওইখানে অনেক এক্সপিরিয়েন্স। উনি যদি বিসিবির ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, সেখানে আমি বলবো হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট। বাট একটা মানে যদি আপনি বলেন যে সংগঠন হিসেবে বুলবুল ভাই কেমন, বুলবুল ভাই কোথায় সংগঠন করেছেন? বুলবুল ভাই কোনোদিন কোনো ক্লাবকে প্রেসিডেন্ট ছিলেন না, কোনো ক্লাবকে তিনি কন্ট্রিবিউট করেছেন? বাংলাদেশ ক্রিকেটে তার কি কন্ট্রিবিউশন আফটার ক্রিকেট, সেটা কি তামিম ইকবালেরও আছে? হ্যাঁ, অবশ্যই। তামিম তো গত 2 বছর ধরে ক্লাবের সাথে, মানে আমাদের ক্লাবের, আমাদের ওল্ড ইজ ক্লাবের জয়েন্ট সেক্রেটারি হয়েছেন, উনি ক্লাবকে ফান্ডিং করেছেন, ইয়ে করেছেন। আমার কথা হচ্ছে উনি বাংলাদেশ ক্রিকেট সম্বন্ধে অনেক বেশি অবগত। বুলবুল ভাই কতটুকু জানেন? আচ্ছা, এই জায়গাটায় আপনি বুলবুল ভাই কতটুকু বাংলাদেশ ক্রিকেট, মানে আমি গিয়ে বলছি যে কতটুকু জানেন আমাদের। যদি জানতেন তাহলে আজকে বুলবুল ভাই সবার আগে যেটা করতেন, বাংলাদেশের ফ্যাসিলিটিস দিয়ে কাজ করতেন। বুলবুল ভাই যেহেতু দূরে থাকেন, উনি বলেছেন যে আমাদের ডেভেলপমেন্টের প্রবলেম মনে হয়। ডেভেলপমেন্ট বাংলাদেশ সবচেয়ে সাকসেসফুল। আপনি যে জায়গাটা সাকসেসফুল, আপনি ওই জায়গাটা নিয়ে ঘষাঘষি করতেছেন। আর যেখানে আমাদের প্রবলেম, যেখানে আমাদের বাংলাদেশের ফ্যাসিলিটিস দেয়, আপনি পূর্বাঞ্চলে 3টা মাঠ পড়ে আছে, একটা দিন কি উনি গিয়ে কাজ করেছেন যে মাঠ 3টাকে আমাদের রেডি করতে হবে, এটা সামনে আমাদের লিগ আসছে। আপনি 6-7 মাসে একটা মাঠ রেডি করা যায়, আপনি সেখানে 14-15 মাস হয়ে গেছেন। সেটা ফারুক ভাইয়ের আমল থেকে বলছি, বুলবুল ভাই তো কম সময় এসছে। বাট বুলবুল ভাই এসে যদি বলতেন যে আমি একটা ইনডোর বানাবো,
পূর্বাচল একটা, কারণ মিরপুর একটা ইন্টারনেট সবাই মারামারি করে, সেটা ওমেন্স টিম বলেন, আন্ডার-17 বলেন, আন্ডার-19 বলেন, ন্যাশনাল টিম বলেন, এ টিম বলেন, এইচপি বলেন, Club টাইগার্স বলেন, ক্লাব টিম বাদ দিলাম, ওটা সুযোগই নেই, ওইটা সুযোগই ক্লাব টিমের সুযোগই নাই। তো আপনি পূর্বাচল একটা ইন্ডোর বানাতে বাংলাদেশে কত টাকা লাগতো? 3-4 কোটি টাকা লাগতো। তো বিসিবি তো 1398 কোটি টাকা আছে, তো 4 কোটি টাকা খরচ করতে পারলেন না? একটা ইন্ডোর বানাতে কতদিন লাগে? একটা 3টা মাঠ ঠিক করতে কত লাগে? আপনি এগুলো কি করেছেন? তা আপনি এগুলো না করে আইসিসি উদযাপন তিনি করবেন। তো বিকেন্দ্রীকরণের কথা বলছেন ঢাকার বাইরে। হ্যাঁ, তো ঢাকার বাইরে আপনি কি করেছেন? কয়টা মাঠকে আপনি রেডি করতে পেরেছেন? সরকারের সাথে কথা বলছেন, তিনি বলেছেন যে না, আসলে বিভিন্ন সরকারের সাথে তো কথা বলা দরকার নাই ভাই। বিভিন্ন জায়গায় আমার তো স্টেডিয়াম, পূর্বাচল আমার নিজের মাঠ। কিন্তু সেই মাঠ তো আপনারা নিজেরা করতে চেয়েছিলেন নিজেদের টাকা, আগের বোর্ডের কথা হ্যাঁ। যদি বলি। এখন তো বিসিবি সেখান থেকে সরে এসেছে, কেন সরে আসবে? মাঠ তো সরকারের তহবিল দিয়ে করবে। এটা কেন তো সরকার তো আমাদের তো টাকা আছে। আমাদের তো ভাই স্টেডিয়াম বানানোর দরকার নেই। আমি বারবার একটা কথা বলছি, আমাদের স্টেডিয়াম বানানোর দরকার তো বলছি না, মাঠটা বানান, ছেলেরা খেলুক। আমরা ছেলেরা সকালে 6টার সময় উঠে বিকেএসপিতে খেলতে চায়, আর ফিরতে ফিরতে রাতে 10টা বাজে। তা আপনি তো এগুলো জানেন, জি, এটা তো সবাই বাংলাদেশিরা জানেন। তা আপনি যেখানে বাড়ির পাশে মাঠ আছে, আপনি আবার রেডি করলে তো প্রিমিয়ার লিগের খেলাগুলো, ঢাকার সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, প্রিমিয়ার ফার্স্ট ডিভিশন খেলাগুলো তো এখানে হতে পারতো। তা আমার কথা হচ্ছে যে এই ফ্যাসিলিটি ডেভেলপমেন্টে আমরা মনোযোগ দিচ্ছি না কেন? কেন আমাদের অন্য জায়গা নিয়ে এত প্রবলেম? সেই প্রশ্ন আছে। আমার একটা প্রশ্ন, যে আপনি নিজেই বলছিলেন যে বুলবুল ভাই ডেভেলপমেন্টে ভালো, তিনি আইসিসিতে এই জায়গায় কাজ করেছেন। বুলবুল ভাইয়ের ভালো মেধা এই জায়গাটা কি গত আপনাদের বোর্ড কিংবা তার আগের বোর্ড সেই জায়গাটায় কেন কাজে লাগাতে চায়নি? সেইটা থেকেই কি রাগ ক্ষোভ থেকে তিনি আসলে সেই সময় সবাইকে দূরে ঠেলে দিচ্ছেন, আপনাকে সহ? না, বুলবুল ভাই এই কথাটা বলেন, এটা বুলবুল ভাইয়ের মিথ্যা কথা। না, বলেছেন উনি, আমি বলছি না, আমি নিজে সেটা সাক্ষী। আমি ফার্স্ট ক্লাস ক্রিকেটে একবার বুলবুল ভাই একটা পুরস্কার দিচ্ছিলেন, এই কথাটা আমি আরেকবারও হয়তো বলেছি। পুরস্কার দিচ্ছি, তখন আমি পুরস্কার শেষে ওনাকে ডাকলাম, যে আমি ওনাকে সবসময় বুলি ভাই ডাকি। আমি বললাম, বুলি ভাই আসলে দেখেন আপনি কী করতে চান আমার একটু বলেন। আপনাকে আমি যেটা বোর্ডে থেকে আমি যেটা বুঝি, যে বোর্ডের পালস নাই যে কোনো বাঙালি ছেলেকে হেড কোচ দেয়ার ন্যাশনাল টিমের। এবং আপনি বাঙালি, আপনি এখনও ইন্টারন্যাশনাল লেভেলে ওইভাবে কাজ করেন না, সুতরাং আপনাকে এভাবে দিবে না। কিন্তু দুইটা পজিশনে আপনি এখনও কাজ করতে হবে, যেটা হচ্ছে হাই পারফরমেন্সের হেড কোচ কিংবা ন্যাশনাল টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ। আপনি কি এটা করতে চান? আপনি আমাকে বলেন, আমি তাহলে বোর্ডে কথা বলবো। তাহলে আমি বোর্ড ডিরেক্টর। উনি কিন্তু আমাকে কোনোদিনও বলেনি। আমরা যে ওনাকে বলি নাই সেটা কিন্তু কথাটা ভুল। আর উনি যদি করতে না চায় সেটা তো আমাদের কিছু অবশ্যই না, ঠিক না? কারণ বুলবুল ভাই কিন্তু একটা খুব বড় হেলদি চাকরি করতেন। জি, উনি ওই চাকরি ছেড়ে ছেড়ে দিয়ে চলে এসেছেন, উনি হ্যাঁ, তো দেশের জন্য বলছেন এখন। হ্যাঁ, তো ভালো কথা, দেশের জন্য হচ্ছে, সেটাও তো একটা কথা। যদি চাকরি ছেড়ে, উনি তো একজন প্রফেশনাল মানুষ এসে একটা জায়গা করতে, ওনার প্রফেশনালি কী হবে তাহলে? উনি যদি এখন লং টাইম বোর্ডে চাকরি করে, 4 বছর যদি প্রেসিডেন্ট থাকেন নেক্সট 4 years, হাউ ইউ উইল আর্ন মানি? সেটাও তো একটা প্রশ্ন থেকে যাচ্ছে। নির্বাচিত তো এখনো হননি তিনি, কিন্তু না, আমি বললাম যদি উনি 4 বছর হইতেই পারেন, আমি তো বললাম হতেই পারে, অনেক অলমোস্ট ইলেকশন হয়ে গেছে, আমি তো সেটা বললাম, অলমোস্ট ইলেকশন হয়ে গেছে। আমার কাছে এটা মনে হয়। ফিরবো আপনার কাছে ইলেকশনের আরো কথা নিয়ে। এশিয়া কাপ নিয়ে দর্শকের প্রশ্ন আছে, সে বিষয় নিয়েও একটা ছোট্ট বিরতি নিচ্ছি। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি ক্রিকেটের হালচাল নিয়ে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। আমাদের সময় একদমই কম, বিরতির পর ফিরে এসে দর্শকের একটা ফোন ছিল, খেলা দেখছেন নিশ্চয়ই, এই সব জিনিস আসলে খেলোয়াড়দের কতটা প্রভাবিত করছে? কিছু কিছু করছেও, আমরা দেখছি যে কিছু কিছু প্লেয়ার স্ট্যাটাস দিচ্ছেন, চুক্তিবদ্ধ প্লেয়ার কারো পক্ষে বলছেন, থাকছেন, কারো বিপক্ষে যাচ্ছেন। এগুলো কি আসলে নির্বাচনের পরিবেশ কতটা ভালো করছে, প্লেয়ারদের পরিবেশকে কতটা ভালো করছে? এই জায়গাটা আপনার ভালো তো নাই আসলে। আমাদের সবচেয়ে দুঃখের কথা হচ্ছে যে একটা বোর্ড ইলেকশনকে কেন্দ্র করে, একটা বোর্ড প্রেসিডেন্টকে কেন্দ্র করে আমাদের প্লেয়ারদের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে, বিভক্তি হচ্ছে। বুলবুল ভাই একটা প্রজন্মের প্লেয়ার, একটা প্রজন্মের লিডার, হ্যাঁ, তামিম একটা প্রজন্মের লিডার, এদের মধ্যে একটা দূরত্ব বা একটা তৈরি হচ্ছে, একটা ওয়াল তৈরি হচ্ছে, রাইট? এবং তামিমের ফলোয়ার্স আছে প্লেয়াররা, এই যুগের প্লেয়াররা সবাই ডেফিনেটলি তামিমের ফলোয়ার্স। বুলবার যুগের প্লেয়ার সময় আমরা সবাই বুলবার ফলোয়ার্স হতো, বা আমরা সবাই বুলবার সাথে একসাথে খেলেছি, আমাদের হয়তো হতো না। মানে দেখেন, আমাদের পক্ষ বিপক্ষ যাওয়াটা কোনো কথা, কে ভালো কে মন্দ, বুলবাই খারাপ হবে, তামিম ভালো হবে, এগুলো কিন্তু আসলে ঠিক কথা না। দুজনই ভালো বাংলাদেশ ক্রিকেটের জন্য, দুজনই কাজ করলে আমরা সবাই খুশি। ফারুক ভাই যেমন কাউন্সিলর, ফারুক ভাই আসলেও ফারুক ভাই ভালো। আমি সবার কাছে ক্রিকেটার পাইলট আসতে পারে কপ থেকে, সেটাও ভালো। সবাই ক্রিকেটার আসুক, যারা ক্রিকেটকে সার্ভ করবে, এরা তো ক্রিকেট থেকে পেয়েছে, এরা ক্রিকেট। আজকে পাইলটের নাম ফারুক ভাই বা আমিনুল ইসলাম বুলবুল বা তামিম ইকবাল, এরা কিন্তু ক্রিকেটের মাধ্যমে এদের পরিচয়, এদের পরিচিত আজকে এখানে এসেছে। তাদের তো এখন অবশ্যই তাদের রিটার্ন দেওয়ার পালা, ঠিক না? তারা রিটার্ন দেবে। কিন্তু এইটা একটা করতে গিয়ে এত কাদা ছড়াছড়ি বা নোংরামি হচ্ছে, বা এটা হচ্ছে যার ফলে প্লেয়াররা বিরক্ত হচ্ছে, হয়তো বা প্লেয়ারদের কারেন্ট প্লেয়াররা যদি এটা হয়। কারণ দেখেন, আপনি এন্ড অফ দ্য ডে আপনি একটা বোর্ড চালাবেন, আপনি সবার কিন্তু সাপোর্ট দরকার। আমি জানি বোর্ড প্রেসিডেন্ট উইল টেক দ্য ডিসিশন, এন্ড অফ দ্য ডে হিজ ডিসিশন, বাট আপনি কিন্তু সবাইকে দরকার না, আপনার সবাইকে নিয়েই তো হাঁটতে হবে একটা পথে। ক্রিকেটাররা যদি আজকে আপনার প্রতি রেসপেক্ট হারায় ফেলে, তাহলে হাউ ইউ উইল লাইক অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট যে আপনি ক্রিকেটারদের সম্মানটাই পান না?
তো আমার কথা হচ্ছে এই যে 15টা ক্লাব যে আজকে কাউন্সিলর, আপনি আপনার তো সব এখতিয়ার আছে, তা আপনি কেন এটা বলছেন না আমার এই 15 ক্লাব কাউন্সিলর থাকতেই হবে? আপনি বিং কারেন্ট যখন আপনি প্রেসিডেন্ট ছিলেন আপনি এটা বলেছেন না, এটা আমি ইয়েদের সাথে নির্বাচন কমিশন বলতে না ভাই আপনাদের এটা চলবে না, বিসিবির ডিসিশন এই 15 ক্লাবও কাউন্সিলর থাকবে। তাহলে আপনি কি আপনার সম্মান থাকতো প্লেয়ারদের প্রতি? আজকে যদি আমি 15টা ক্লাব যদি না খেলে, 300 প্লেয়ার যখন না খেলতে হবে, এই প্লেয়াররা কি আপনাকে সম্মান করবে? আপনি একটু চিন্তা করে আমার মনে হয় ডিসিশনগুলো নিলে খুব ভালো হতো আসলে। আজকে বাংলাদেশে একটা অঘোষিত সেমিফাইনাল খেলা আমরা বলছিলাম এশিয়া কাপে, সেটার উপর কতটা প্রভাব ফেলবে আমি সেটা জানি না, কিন্তু আমি বলছি আপনার প্রত্যাশা কি এই ম্যাচকে ঘিরে? খেলা নিশ্চয়ই দেখেন এশিয়া কাপ। অবশ্যই খেলা দেখি, মানে বাংলাদেশের খেলাতে একটা বল মিস করতে চাই না, আজকেও দেখবো ইনশাল্লাহ। এবং আমি বিলিভ যে আমি বিট ডিসঅ্যাপয়েন্টেড, কালকে হারাতে আমি ডিসঅ্যাপয়েন্টেড না, বাট একটা পার্টনারশিপ ডেভেলপ করতে পারলাম না। মানে একটা মানে ইমন আর সাইফের একটু হয়েছিল, তারপর একটা ছেলে ডাবল ফিগার করতে পারলো না, একটু সময় নিয়ে ব্যাটিং করতে পারলো, সাইফকে একটু সাপোর্ট করতে পারলে হয়তো আমরা 41 জায়গায় হয়তো বা 20 রান হারতাম, 21 রান, সেটা অন্য জিনিস। আমি হারা জিতার কথা না, আমি প্রসেসটার কথা বলছি, প্রসেসটা ওয়াজ নট এক্সেল, মানে রাইট। আমাদের প্লেয়ারদের আরেকটু আমার মনে হয় যে আপনি যদি দেখেন ইন্ডিয়ার ব্যাটিং, ইন্ডিয়া কিন্তু প্রথম 2 ওভারে মানে 7 রান ছিল, দেন দে কাম ব্যাক, মানে তারা কিন্তু সময় নিয়েছে। আমাদের ওই সময়টা আমাদের টপ অর্ডারকে একটু হলেও নেওয়াটা উচিত। আজকে আমি হোপ করি যে বাংলাদেশ ইনশাল্লাহ জিতবে, আমরা যদি আমাদের বেস্ট উইটা খেলি। এবং আমি মনে করি যে আজকে মানে এশিয়া কাপ ফাইনাল খেলার একটা যে ম্যাচ, এই যে এক্সাইটেড, এইটাই বাংলাদেশকে অনেক ভাবে ইন্সপায়ার করবে আসলে। ধন্যবাদ আপনাকে। এক কথায়, আপনি তো ক্রিকেটেই আছেন, ক্রিকেট থেকে তো দূরে সরে যাচ্ছেন। আমি প্রথম শুরু করেছিলাম সেটা দিয়ে, মানে যেই নির্বাচনী হোক, যেই জিতুক, ক্রিকেটের সাথে তো আপনি থাকবেন। অবভিয়াসলি এটা আমার পেশা, আমার ব্রেড অ্যান্ড বাটার। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার ক্রিকেট, আমি যতদিন আমি 83-84 ক্রিকেট খেলা শুরু করেছি, মানে লং টাইম ব্যাক না, 17 আর 25 পরে 42 বছর হয়েছে। আর যতদিন বাঁচি অথবা ক্রিকেটকে নিয়ে বাঁচবো, ক্রিকেটের সাথেই থাকবো, এখান থেকে আমার সরাতে কেউ পারবে না। ধন্যবাদ আপনাকে খালেদ মাহমুদ সুজন, আমাদের স্টুডিওতে আসার জন্য। সময় শেষ, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে আগামী সপ্তাহে। সবাই ভালো থাকবেন।